আজকের গল্প কুমাতা। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। দেবাশিস আর শুভাশিস দুই ভাই, কিন্তু বয়সের পার্থক্য প্রায় 10 বছর। শুভাশিসের পিঠাপিঠি মানে বছর দেড়েকের ছোট এক বোন আছে, নাম দিয়া। বাবা সুদর্শন অধিকারী সূর্যপুর গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব অনন্য সাধারণ। গ্রামের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আর গ্রামের মোড়ল না হয়েও অলিখিত মাতব্বর, মানে সবাই সুপরামর্শের জন্য ওনারই দ্বারস্থ হন। আবার উল্টো দিকে ছাত্রছাত্রীর বাবা মায়েরা প্রথম খুব নালিশ করতে আসতেন। নালিশ বলতে স্কুলের শেষে বিকেলবেলা বা ছুটির দিনগুলোতে সকাল আর বিকেলবেলায় ছেলেরা ফুটবল ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। মেয়েরাও কিছু কম যায় না, তারা কাবাডি, গাদি ইত্যাদি খেলায় বিশেষ মত্ত। এছাড়া সবাই ছুটির দিন গ্রামের 2-3টে পুকুরে দাপিয়ে বেড়ায়। ছেলেদের বনাম মেয়েদের কম্পিটিশন, খেলার বিভিন্ন টুর্নামেন্টে সুদর্শনবাবুর উপস্থিতি অন্য মাত্রা এনে দিত। এই সময় অভিভাবকদের ধারণা হতো ছেলেমেয়েরা গোল্লায় চলে গেল। আবার স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কঠোর অনুশাসন ওনাদের উৎসাহিত করত। নিজে এবং অন্যান্য মাস্টারমশাই এবং দিদিমণিরা কম দক্ষ ছাত্রছাত্রীদের আলাদাভাবে দেখাশোনা করতেন। অন্য গ্রাম এবং শহরের কাছে সেটা একটা উদাহরণ ছিল। অবসরের পর প্রায় 10টা বছর কেটে গেছে, কিন্তু এখনও স্কুলের সাথে বিশেষ ক্ষণে ওতপ্রোতভাবে জড়িত। মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে চিন্তা করতেন। নিজের আয়ের একাংশ সময় বিশেষে অবশ্যই খরচ করতেন, কিন্তু যেহেতু অনেক টাকার দরকার, তাই সবার কাছে হাত পাততে দ্বিধাবোধ করেননি। গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছেন। সমৃদ্ধশালী ব্যক্তিদের বোঝাতে পেরেছেন, সবচেয়ে বড় কথা দুস্থ মেধাবীদের সাহায্য করার নেশায় মাতাতে পেরেছেন। টাকার অঙ্কটা বেশি পরিমাণে আসে প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে। তাদের অনেকেই আজ দেশে বিদেশে প্রতিষ্ঠিত। বর্ষাকালে গ্রামের রাস্তায় জল কাদার মধ্যে আসতে অসুবিধা হয়, তাই প্রতি বছর প্রথম রবিবার স্কুলের মাঠে পুনর্মিলন উৎসব হয়। সুদর্শনবাবু কলেজে পড়ার সময় শহুরে এই আদব কায়দাটা শিখেছিলেন। প্রাক্তনীদের অনেকের এখনও এখানে বাড়ি আছে, অনেকের বাবা মা আছেন, অনেকের ছোটবেলার বন্ধু বান্ধবদের বাড়ি আছে, যা নিজের বাড়ির থেকে কিছু কম নয়। এই মিলনোৎসবও ওদের কাছে সারা বছরের এক চাহিদা আর রসদ। আর বর্তমান ছাত্রছাত্রীরা ওদের কাছ থেকে সৎ উপদেশ পায় আর অভিজ্ঞতার গল্প শোনে। আজ এটি একটি আদর্শ স্কুল হিসাবে পরিচিত। এহেন বিদ্বান পরোপকারী নিপাট ভদ্রলোকের সুষ্ঠু জীবন অধ্যায় হঠাৎই তছনছ হয়ে গেল, কারণ পারিবারিক তরজা উঠেছিল তুঙ্গে। দেবাশিস হঠাৎ তার বাড়ির ভাগের অংশ চেয়ে বসেছিল। এই বাড়িতে তার অনেক অবদান আছে, এটাই প্রতিপন্ন করতে চেয়েছিল। অবদান বলতে, যখন এই বাড়ি আর সংলগ্ন জমি কেনা হয়েছিল, সে সময় রেজিস্ট্রেশনের দিন ও সুদর্শনবাবুর হাত ধরে শহরের কোর্টে গিয়েছিল। তখন তো শুভাশিস বা দিয়ার জন্মই হয়নি, কাজেই ওদের বিন্দুমাত্র ভূমিকা ছিল না। দেবাশিস ভালো ছেলেই ছিল। কলকাতায় পড়তে গিয়ে নেশার দাস হয়ে ফিরেছিল। এছাড়া রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে সহজে অনেক পয়সা উপার্জনের রাস্তা খুঁজত। এই যেন ঘরামির ঘরফুটো। সুদর্শনবাবু মনের কষ্টটা মুখের হাসিতে ঢাকতে চাইতেন। জানিয়ে দিয়েছিলেন, তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন এক হাঁড়িতেই ভাত হবে, আর সেই ভাতই সবাইকে খেতে হবে। দেবাশিসের চিল চিৎকারে সারা পাড়া মাথায় উঠেছিল, আর ওনার হৃৎপিণ্ডটা ভয়ে ঘৃণায় ক্রোধে যেন বন্ধ হয়ে যেতে চাইছিল। প্রতিবেশীদের ঘৃণার চোখ দেখে দেবাশিস একটু দমে গিয়েছিল। রাত্রে সুদর্শনবাবু আর ওনার স্ত্রী শুভাশিসের সাথে আলোচনা করলেন। পরদিন সকালেই শুভাশিস উকিল নিয়ে বাড়ি ঢুকল। দেবাশিসের ছেলে মেয়ে সরাসরি ঠাকুমার আদর থেকে বঞ্চিত হতে চাইছিল না।
ওর স্ত্রীও যে স্বামীর বিপক্ষে যেতে পারে সেটা ভাবতেও পারেনি। কিন্তু সুদর্শনবাবু অনড়। দিয়া, শুভাশিস, ওর স্ত্রী আর একরত্তি ছেলের সাথে থাকার সিদ্ধান্ত নিলেন। দেবাশিস তখনও পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তার দিকের জায়গাটা নিল। এটা তার জয় হিসাবেই ভাবল। শুভাশিস নিজে WBCS অফিসার, নাম করেছে, প্রতিপত্তিও খুব, কিন্তু কোনো প্রভাব খাটালো না। এদিকটায় সবাই চাইছিল বাড়িতে শান্তি বজায় থাক। আসলে দিয়ার বিয়ের কথাবার্তা পাকা, পরের মাসেই দিন ঠিক করা হয়েছে। দিন এসে গেল, দেবাশিসকে কোনো কিছুই বলা হলো না। তবে বৌমা আর বাচ্চারা এই বাড়ির সদস্য হিসেবে উৎসবে মাতল। বিয়ের দিন বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী, সবার চোখে ওর প্রতি ঘৃণা দেখে দেবাশিস খুবই ক্ষুব্ধ হতে থাকলো। বিয়ের দিন একটা ডাক পাবে খুব আশা করেছিল, কিন্তু সামনাসামনি উপেক্ষা মেনে নিতে পারছিল না। এক সময় সুদর্শনবাবু বাড়িটার দুই দিকেই 4টে করে সেগুন গাছ পুঁতেছিলেন, ভবিষ্যতে মেয়ের বিয়ে আর ছেলেদের কিছু আর্থিক সাহায্য করতে পারবেন ভেবে। দেবাশিসের ভাগের দিকেও 4টে গাছ পড়েছিল। বিয়ের পরদিন দিয়ার বিদায় বেলার সময় সেই গাছ লোকজন ডাকিয়ে এনে কেটে ফেলল। আসলে একটা অনাসৃষ্টি করার কুমতলবে ছিল, পরোক্ষে অনেক টাকা আয়ও হলো। কিন্তু ঘটনাচক্রে সুদর্শনবাবু ওই গাছগুলো দিয়ার জন্মের দিন পুঁতেছিলেন। এ যেন একই সময়ে দুটো শিকড়ি উপড়ে ফেলা হলো। যাবার সময় দিয়া যেমন বিড়বিড় করে অনেক কথা বলতে চেয়েছিল, তেমনি গাছগুলো হয়তো বোবা ভাষায় কিছু বলেছিল। সবাই ভাবল সবচেয়ে ছোট সন্তানের কাজ ছাড়া হলো বলে সুদর্শনবাবু এতটা ভেঙে পড়েছেন। আসল ঘটনাটা ওনার স্ত্রী উপলব্ধি করেছেন। রাত্রে শুভাশিসকে সব জানালেন। আরও জানালেন ওনাদের অংশের 4টে গাছ শুভাশিসের জন্মের দিনে লাগিয়েছিলেন। সুদর্শনবাবুর ভাঙা শরীর আর মন জোড়া লাগলো না। একদিন রাত্রে মারাত্মক হার্ট অ্যাটাকে জীবনাবসান হলো। মায়ের আদেশে দেবাশিসের মুখাগ্নি করার অধিকার মিলল না। তাতে ওর কোনো হেলদোল নেই, বরং নিজেকে মুক্ত মনে করল। ক্রিয়াকর্ম সব মিটে গেল। কিছুদিন পর শুভাশিসেরও বেশ কিছুটা দূরেই কর্মক্ষেত্র বদল হলো। থাকার সমস্ত ব্যবস্থা করে মা সহ পুরো পরিবার নিয়ে ওখানে চলে গেল। দরজায় তালা ঝুলিয়ে দিল। যাওয়ার সময় বৌদির প্রশ্নের জবাবে সব বলল, আর বাচ্চাদের অনেক আদর করে অফিসেরই গাড়ি করে রওনা দিল। শুভাশিস কলকাতায় কোনো কাজে এলে বাড়িতে একবার ঘুরে যায়, একটু আধটু ঝুলো ঝাড়ার ব্যবস্থাও করে। এর মধ্যে ওদের জমির পর থেকেই 6 লেনের হাই রোড তৈরি শুরু হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে গেছে। রাস্তার ধারের জমি বাড়ির দাম দ্রুত বাড়তে লাগলো। দেবাশিসের রাতের ঘুম চলে গেল। হাত কামড়ালেও কূটবুদ্ধির প্রয়োগ করার চেষ্টা করলো। স্বল্প বুদ্ধিতে এটাই ধরে নিল যে শুভাশিস তার ক্ষমতা প্রয়োগ করেই এই ব্যবস্থা করেছে। 2 বছর বাদে রাস্তার কাজ শেষে যানবাহন চলাচল শুরু হয়ে গেল। মায়ের অনুমতি নিয়ে শুভাশিস 4টে সেগুন গাছ খুব চড়া দামে বিক্রি করে দিল। ওই টাকার কিছুটা অংশ দিয়ে বাড়িটা অদ্ভুতভাবে সাজালো। দুটো বাড়ির মাঝে যখন প্রাচীর উঠছিল, তখন দেবাশিস শেষ চেষ্টা করতে নিজের স্ত্রীকে প্রস্তাব দিয়ে পাঠালো যাতে ওই বাড়িটা ওর কাছে বিক্রি করে দেয়। শুভাশিস মুচকি হেসে শুধু জানিয়ে দিল ওই বাড়িটা আর ওর নামে নেই। এখন তো হাই রোড ধরে বাড়িতে ঢোকে, আর উঁচু প্রাচীরের জন্য ওর যাওয়া আসা টেরও পাওয়া যায় না। সন্ধ্যের পর আসলে তাও আলো জলে বলে বোঝা যায়। দেবাশিস খোঁজ খবর লাগিয়ে জেনেছে বাড়িটা স্কুলের ট্রাস্টি বোর্ডের নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এ কথা অবশ্যই হাতে গোনা কয়েকজনই জানে। ওই বাড়িটায় একটা বিশাল লাইব্রেরি হবে, লাখো লাখ টাকার বই আর বসবার সোনার অন্যান্য সরঞ্জাম আসছে। চোখ ধাঁধানো অত্যাধুনিক লাইব্রেরি হচ্ছে, যাতে কাছে দূরের আগ্রহী ছাত্রছাত্রীরা এটা সঠিক ব্যবহার করতে পারে। শুভাশিস
বর্তমান হেডমাস্টার মশাই এবং কমিটির কাছে আবেদন করেছে যাতে তার মাকে দিয়ে এটার উদ্বোধন করানো হয়। সবাই প্রশ্নাতীতভাবে রাজি হয়েছেন। গাছ বিক্রির বাদবাকি টাকাও স্কুল তহবিলে দিয়েছে, স্কুলের উন্নতিকল্পে যাতে সঠিক ব্যবহার হয়। আজ 2023 সালের 1 জানুয়ারি রবিবার, স্কুলের প্রতিষ্ঠা দিবস এবং পুনর্মিলন উৎসব। এই উৎসব আরও মহান হয়েছে কারণ আজ স্কুলের 50তম বছরের জন্মজয়ন্তী উৎসবের সূচনা। মায়ের হাতে নতুন লাইব্রেরির শুভ উদ্বোধন হলো, শুভাশিসের যেন স্বপ্ন পূরণ হলো। বাবার নামে লাইব্রেরি, কাজেই মা একটু বেশি রকমেরই আবেগমথিত। সামাল দেওয়ার জন্য ছোট বৌমা তো আছেই, বড় বৌমাও এসেছে। আশেপাশের গ্রাম আর শহর থেকে দলে দলে লোক হাজির। এত বড় আর এত সাজানো লাইব্রেরি এখানকার মাস্টারমশাইরা কলকাতাতেও দেখেননি। দেবাশিসের ছেলেমেয়েও স্কুলের ছাত্রছাত্রী হিসাবে হাজির। দেবাশিস আর শুভাশিসের মনে একই ভাবনা, দুরকম দৃষ্টিভঙ্গিতে দেখার ফল। একজন 4টে গাছের শিকড় উপড়ে অনেক অর্থ পেয়েছে, আরেকজন সেই একই কাজ করে নতুন দিশার শিকড় পুঁতেছে আর পেয়েছে সম্মান। মা তখনও চোখের জল মুছছে দেখে শুভাশিস মাকে জড়িয়ে ধরল। আজকে আর বাইরে মুখ দেখানোর জন্যই বলে দেবাশিস বাড়িতেই স্বেচ্ছাবন্দী। জানে ছেলে মেয়ে স্ত্রী ফিরে যে বিশদ বিবরণী দেবে তাতে কাটা গায়ে নুনের ছিটে পড়বে। ঠিক সেই সময়ে দরজায় বেলের আওয়াজ হলো। অলস ভঙ্গিতে উঠে দরজা খুলে হতবাক, মা স্বয়ং দাঁড়িয়ে আছে। দুপাশে বৌমারা আর নাতি নাতনিরাও পাশে উপস্থিত। শুভাশিস একটু পেছনে পড়শিদের সাথে কথোপকথনে ব্যস্ত। স্কুলে পড়া প্রবাদটা মনে পড়ল, কুপুত্র যদি বা হয় উমা তা কখনো নয়। কিন্তু এই পরিস্থিতিতে কি করতে হয় দেবাশিসের একদমই অজানা।